সাংঘবের গল্পপাঠ চ্যানেলে আজকে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি মজার গল্প গণেশের মূর্তি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প গণেশের মূর্তি। মহাদেব বাবু মানুষটি বড় ভালো, দোষের মধ্যে তিনি গরিব, নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা, আর সেই জন্য বাড়িতে তাকে যথেষ্ট গঞ্জনা সহ্য করতে হয়। তার স্ত্রী মনে করেন ভালো মানুষের জন্যেই মহাদেববাবু কোনো উন্নতি করতে পারলেন না। একটা দোকানে সামান্য কর্মচারী কাজ করেন তিনি, সামান্য যা পান তা থেকেই গরিব দুঃখীদের সাহায্য করেন। কেউ ধার টার করলে শোধ চাইতে পারেন না, দুষ্ট লোকেরা তাকে ঠকানোরও চেষ্টা করে। মহাদেববাবু ভালোই জানেন এই জীবনে তিনি আর উন্নতি করতে পারবেন না, তার সেই জন্য তেমন দুঃখও নেই। তবে ছেলেপুলেরা খাওয়া দাওয়ার কষ্ট পেলে তার খুব দুঃখ হয়। বেশি পয়সার লোভ তার নেই, তবে আর সামান্য কিছু বেশি টাকা যদি রোজগার করতে পারতেন তাহলে ভালোই হতো। একদিন কাজকর্ম সেরে রাত্রিবেলা মহাদেববাবু বাড়ি ফিরছেন। পথে একটা মস্ত বটগাছ পড়ে। সেই বটতলায় মাঝে মধ্যে এক আধজন সাধু এসে কয়েকদিন ধুনি জ্বালিয়ে থানা গেড়ে বসে থাকে। ধর্মভীরু মহাদেববাবু সাধু সজ্জন দেখলে সিকিটা আধুলিটা যাই হোক প্রণামী দিয়ে প্রণাম করে যান। আজ দেখলেন বটতলায় বিরাট চেহারার এক প্রাচীন সাধু ধুনি জ্বালিয়ে বসে আছেন। তার বিশাল জটা আর দাড়ি গোঁফ। মহাদেববাবু চটি ছেড়ে ভক্তি ভরে একখানা সিকি প্রণামী দিয়ে প্রণাম করলেন। সাধু তার দিকে চেয়ে হঠাৎ বজ্রগম্ভীর গলায় বললেন, কি চাস তুই? মহাদেববাবু মাথা নেড়ে বললেন, কিছু না বাবা। সাধুরা সর্বত্যাগী, তাদের কাছে কিছু চাইতে মহাদেববাবুর বড় লজ্জা করে। সাধু তার দিকে চেয়ে গম্ভীর গলায় বললেন, কিছুই চাস না? না বাবা, আপনার কাছে কেন চাইব? আপনি নিজেই তো সব কিছু ত্যাগ করে এসেছেন। সাধুর মুখ ভাব দেখে মন বোঝার উপায় নেই। দুই জলজলে চোখে কিছুক্ষণ মহাদেববাবুর দিকে চেয়ে থেকে হঠাৎ পাশে রাখা একটা ঝোলা থেকে একটা ছোট্ট গণেশ মূর্তি বের করলেন। বললেন, এটা নিয়ে যা। মহাদেব মূর্তিটা ভক্তি ভরে কপালে ঠেকালেন। পেতলে তৈরি ছোট্ট সুন্দর একখানা মূর্তি। সাধু বললেন, মাথার কাছে রেখে রাত্রিবেলা শুবি। যে আজ্ঞে। কিন্তু বাবা, আমার তো পয়সা নেই, এর দাম দেবো কি করে? কে কার দাম দিতে পারে রে বেটা, দাম দেওয়া কি সোজা কথা? যা বাড়ি যা। ভারী ভক্তি ভরে মূর্তিটা নিয়ে বাড়ি ফিরলেন মহাদেব। তার বিছানার কাছে শিওরে একটা কুলুঙ্গিতে মূর্তিটা রেখে রাত্রে শুলেন। ঘুমিয়ে আছেন, হঠাৎ মাঝরাতে টুং করে কি যেন একটা তার পেটের উপর পড়ল। তিনি চমকে জেগে উঠে জিনিসটা হাতড়ে নিয়ে আলো জ্বেলে দেখলেন একটা কাঁচা টাকা। তিনি হাঁ করে চেয়ে রইলেন। টাকাটা কোত্থেকে এলো তা আকাশ পাতাল ভেবেও বুঝতে পারলেন না। পরদিন কাজে যাওয়ার সময় তিনি বটতলার সাধুটিকে আর দেখতে পেলেন না। শুধু ধুনির ছাই পড়ে আছে। সাধুজি চলে গিয়েছেন। ইচ্ছে ছিল আজ একটা টাকা প্রণামী দেবেন, তা আর হলো না। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর রাত্রিবেলা ফিরে খেয়ে দিয়ে ঘুমোলেন মহাদেববাবু। আর কি আশ্চর্য, আজও মধ্যরাত্রে তার পেটের উপর আগের রাতের মতোই একটা কাঁচা টাকা কোথা থেকে এসে পড়ল। ঘুম ভেঙে মহাদেববাবু অবাক হয়ে বসে রইলেন। এটা কি হচ্ছে? এ কি গণেশ ঠাকুরের মহিমা? তিনি গণেশ মূর্তিকে একটা প্রণাম করলেন। ঠাকুর, তোমার কত দয়া। তাই রোজ এইভাবে একটা করে টাকা পেতে লাগলেন মহাদেববাবু রাত্রিবেলা করে। মাসান্তে তার 30টি টাকা অতিরিক্ত আয় হলো। তাতে সংসারেরও সামান্য উন্নতি হলো। মহাদেববাবু 30 টাকা থেকে 5টি টাকা অনেক সহজেই জমিয়ে ফেলতে পারলেন। টানাটানি সংসারে এতকাল একটি পয়সাও সঞ্চয় করা যেত না। গণেশ বাবার কৃপায় যে এই কাণ্ড ঘটছে তাতে তার আর কোনো সন্দেহই রইল না। সাধু বাবা তাকে কি আশ্চর্য জিনিসই না দিয়ে গেলেন। কৃতজ্ঞতায় রোজ তার চোখে জল আসে। বছর ঘুরল। ক্রমে ক্রমে মহাদেববাবুর অভাবের সংসারে একটু একটু করে লক্ষ্মী স্ত্রীও ফিরছে। অল্প অল্প করে টাকাও জমছে। মহাদেববাবু তাতেই খুশি, তার বেশি লোভ নেই। মহাদেবের এই সামান্য বৈষয়িক উন্নতিও দু একজনের চোখে পড়ল।
তাদের মধ্যে একজন হলেন উল্টো দিকের বাড়ির মদন চৌধুরী। মদন পয়সাওয়ালা লোক, তবে খুব হিসেবি। সবাই জানেন তিনি হাড়কেপ্পন। একদিন মদনবাবু এসে মহাদেবের সঙ্গে আলাপ জমালেন। নানা কথায় ধীরে ধীরে মহাদেবের বৈষয়িক উন্নতির প্রসঙ্গও এলো। মদন জিজ্ঞেস করলেন, তা মহাদেব, তোমার মহাজন কি তোমার বেতন টেতন একটু বাড়িয়ে দিয়েছে নাকি? আগে না মদনদা। তাহলে তোমার মুখখানায় ওরকম আজকাল খুশি খুশি ভাব কেন? বৌমাও তো তেমন গঞ্জনা দিচ্ছেন না তোমাকে। বলি ব্যাপারখানা কি? মহাদেব অতি সরল সোজা মানুষ। তিনি অকপটে সরলভাবে গণেশ মূর্তির ইতিবৃত্তান্ত সব মদন চৌধুরীকে বলে ফেলেন। মদন চৌধুরীর চোখ লোভে চকচক করতে লাগলো। বললেন, বাপু হে, তুমি তো মস্ত হাম্মক দেখি। গণেশ বাবার কাছে বেশি করে চেয়ে নাও না কেন? মোটে একখানা করে টাকা, ওতে কি হয়? মহাদেব বাবু মাথা নেড়ে বললেন, না দাদা, উনি খুশি হয়ে দিচ্ছেন, এই ঢের, তার বেশি আমার দরকার নেই। মদন চৌধুরী খুব চিন্তিত মুখে উঠে চলে গেলেন। 3-4 দিন পরে মহাদেব বাবু একদিন কাজকর্ম সেরে বাড়ি ফিরে এসে ফুল জল দিতে গিয়ে দেখেন কুলুঙ্গিতে গণেশ মূর্তিটি নেই। মহাদেব বাবুর মাথায় বজ্রাঘাত। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও গণেশ মূর্তি পাওয়া গেল না। মহাদেব বাবু মাথায় হাত দিয়ে বসে রইলেন। তার 2 চোখ বেয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। একটা দীর্ঘশ্বাস ফেলে মহাদেব বাবু মনে মনে বললেন, এত সুখ কি আমার কপালে সওয়ার কথা? ওদিকে মদন চৌধুরীর আহ্লাদ আর ধরে না। মাথার কাছে তাকের উপর গণেশ মূর্তি দিয়ে শুয়ে প্রথম রাত্রেই তিনিও একখানি কাঁচা টাকা পেয়ে গেলেন। সকালবেলা তিনি গণেশ মূর্তিকে প্রণাম করে বললেন, মহাদেবটা আহাম্মক বাবা, ও তোমার মহিমা কি করে বুঝবে? ও রোজ একটা করে পাতলা বাতাসা ভোগ দিত, সেই জন্যই তো দুপুরবেলা চুপি চুপি তোমাকে চুরি করে এনেছি। ও বাড়িতে তোমার যত্ন হচ্ছিল না, তোমাকে আমি রোজ গুড়ের সন্দেশ ভোগ দেব। টাকাটা দয়া করে 5 গুণ করে দাও বাবা। তাই হলো। পরের রাত্রে পরপর 5টি কাঁচা টাকা এসে পড়ল মদন চৌধুরীর পেটের উপর। তিনি আহ্লাদে ডগমগ। গণেশ বাবা তার কথা শুনেছেন। সকালবেলায় তিনি গণেশকে প্রণাম করে বললেন, তোমার হাত খুলে গিয়েছে বাবা, তাহলে টাকাটা এবার 50 গুণ হোক। তাই হলো। মাঝরাত্রে বৃষ্টির মতো তার পেটের উপর মোট 250টা কাঁচা টাকা পড়ল। তাতে মদন চৌধুরীর পেটে বেশ ব্যথাও লাগলো, কিন্তু টাকা পেয়ে আহ্লাদে তার ব্যথার কথা আর মনেই রইল না। সকালে তিনি গণেশ বাবাকে প্রণাম করে বললেন, বাবা, দয়াই যদি করলে তাহলে টাকাটা এবার 1000 গুণ করে দাও। রাত্রিবেলা যা ঘটল তার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না মদন চৌধুরী। মধ্যরাত্রে হঠাৎ যখন তার পেটের ওপর টাকা পড়তে শুরু করলো, তখন তিনি আহ্লাদে উঠে বসলেন। ওপর থেকে টং 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 করে টাকা পড়তে লাগলো। মাথায়, গায়ে, হাতে, পায়ে চারিদিকে খালি টাকাই পড়ছে। 2.5 লাখ টাকার বৃষ্টি যখন থামলো, তখন মদন চৌধুরীর পেট ফেটে, মাথা ফেটে সব রক্ত বেরোচ্ছে। শরীরের নানা জায়গায় নানা রকমভাবে ক্ষত সৃষ্টি হয়েছে। তিনি অজ্ঞান হয়ে বিছানায় পড়ে গেলেন। টাকা স্তূপে সম্পূর্ণ ঢাকা। যখন জ্ঞান ফিরল তখন শরীরে 100 ফোঁড়ার ব্যথা। নড়তে পারছেন না, কিচ্ছু করতে পারছেন না। কিন্তু লোভ বলে কথা। ফের গণেশের মূর্তির দিকে চেয়ে বললেন, বাবা, প্রাণ যায় যাক, টাকাটা 2000 গুণ করে দাও। তারপর দুরু দুরু বক্ষে তিনি অপেক্ষা করতে লাগলেন। মধ্যরাত্রে হঠাৎ যেন বজ্র নিঘর্ষণের একটা শব্দ হলো। তারপর বিশাল জলপ্রপাতের মতো টাকা নেমে আসতে লাগলো। আহ্লাদে 2 হাত তুলে চেঁচালেন মদন চৌধুরী, কিন্তু আহ্লাদটা বেশিক্ষণ স্থায়ী হলো না। 50 কোটি টাকার বিপুল ভারে তিনি প্রায় চাপা পড়ে গেলেন। দম বন্ধ হয়ে আসতে লাগলো। হৃৎপিণ্ড থেমে যাওয়ার মতো অবস্থা। ফের জ্ঞান হারালেন তিনি। জ্ঞান ফেরার পর যখন হামাগুড়ি দিয়ে টাকা স্তূপের ভিতর থেকে বেরিয়ে এলেন, তখন তার শরীরে আর শক্তি বলে কিচ্ছু নেই। মাথা ঘুরছে, জিভ বেরিয়ে পড়েছে, সমস্ত শরীরে ক্ষতবিক্ষত দাগ। গণেশ বাবার মূর্তির দিকে চেয়ে তিনি হাপুস নয়নে কাঁদতে কাঁদতে বললেন, আর চাই না বাবা, আমার প্রাণটা রক্ষা করো। কিন্তু কে শোনে কার কথা? মাঝরাতে ফের টাকার প্রপাত নেমে আসতেই আতঙ্কিত মদন চৌধুরী বিছানা থেকে নেমে ছুটোছুটি করতে লাগলেন।
কিন্তু কাঁচা টাকাগুলো তার মাথায় আর গায়ে এসে পড়তে লাগলো। ঘরখানা টাকায় ভরে গেল, আর এই বিপুল টাকার নিচে আবার চাপা পড়লেন তিনি। পরদিন সকালে কাজে বেরোনোর আগে মহাদেব 4টি মুড়ি খাচ্ছিলেন। কাঁপতে কাঁপতে কাঁদতে কাঁদতে মদন চৌধুরী এসে তার সামনে অপরাধীর মতো দাঁড়িয়ে বললেন, ভাই মহাদেব, আমাকে ক্ষমা করো। এই নাও তোমার গণেশ। আমি চুরি করেছিলাম লোভে পড়ে, তার শাস্তি ভালো মতোই পেয়েছি। গণেশ মূর্তি ফিরে পেয়ে মহাদেবেরও চোখে জল এলো, তবে সেটা আনন্দাশ্রু। মদন চৌধুরী চোখের জল ফেলতে ফেলতে বললেন, বহু টাকা দিয়েছিলেন গণেশ বাবা। আজ সকালে কেঁদে কেটে বললাম, বাবা তোমার টাকা ফেরত নাও, ও টাকা আমার চাই না। এ ধর্মের টাকা লোভী লোকের জন্য নয়। তা দয়া করে গণেশ সব টাকা ফেরত নিয়েছেন। আমার ঘরে আর একটিও টাকা নেই, আমিও হাঁপ ছেড়ে বেঁচেছি। মহাদেব গণেশ মূর্তিকে আবার কুলুঙ্গিতে তুলে রাখলেন। গণেশ যেন হাসতে লাগলেন। সাংঘবের গল্পপাঠ চ্যানেলে আপনারা তখন শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প, গণেশের মূর্তি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আপনাদের যদি আমার গল্পপাঠ ভালো লেগে থাকে তবে অবশ্যই গল্পপাঠটিতে একটি লাইক দেবেন এবং গল্পপাঠটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। নমস্কার।